আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গ্যাজেট প্রকাশের পর দলটির নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বর্তমান বাংলাদেশের চেতনা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সিসি বলেন, গ্যাজেট প্রকাশের পরেই কমিশনের বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গ্যাজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবারে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না, বুঝছেন না। কালকে যদি হয়ে যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় সারা দেশে আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। দুপুরে জেলার জুলাই আগস্ট যোদ্ধা ও সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় নাটোরে শোকরানা মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে আনন্দ মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা। নীলফামারীতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আয়োজনে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে ডোমারের বাটার মোড় থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ভারতে পালনের সময় দর্শনার চেকপোস্ট থেকে দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মুর্তুজাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আওয়ামী লীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবাইল আহমেদ খানকেও গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জুলাই সনদ সে যে নামেই হোক না কেন, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে লিখিত চুক্তি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও সংবিধান বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনায় অংশ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধানমন্ত্রীর মেয়াদ কমানো নয়, প্রধানমন্ত্রীর আকাশ সম ক্ষমতা কমানোর পক্ষে মত দেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নতুন করে সংবিধান প্রণয়নের সাথে দ্বিমত পোষণ করে প্রয়োজনীয় সংশোধন করার উপর গুরুত্বারোপ করেন। শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। আমাদের এখানে একটা মরাদরা হলেও তো একটা সংবিধান আছে, সেই সংবিধান রোগাক্রান্ত হয়েছে, সেই সংবিধান দলীয়করণ করা হয়েছে। সেই জন্যই তো আমরা এতগুলো সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য সৃষ্টির মধ্য দিয়ে একটা জায়গায় আসতে চাচ্ছি, যেগুলো সংবিধানে গ্রহণ করা হবে। জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবেই বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্টটা বাইন্ডিং হতে হবে। নন বাইন্ডিং কমিটমেন্টের ব্যাপারে জনগণের আস্থা নেই। নন বাইন্ডিং কোন রকম জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে কোনো সংখ্যাগরিষ্ঠের রাজত্ব হবে না, বাংলাদেশ পরিচালিত হবে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে। সকালে চট্টগ্রাম নগরীর নন্দনকানন মধ্য মন্দির এলাকায় শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরের মতকে সম্মান জানাতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই, বিশ্বশান্তি ও মানবতার জন্য সম্প্রীতি প্ল্যাকার্ড বহন করে বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছে, আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। রাজধানী ঢাকা সহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ আরও 2 দিন থাকবে। মঙ্গলবার বৃষ্টি হলেই তাপমাত্রা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
এবছর মে মাসে তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে বিগত বছরগুলোর তুলনায়। এত গরমে চরম সমস্যায় নিম্ন আয়ের মানুষ এবং শিশুরা। আজও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। প্রকৃতির রুদ্ররূপ, উত্তপ্ত পরিবেশে তৃষ্ণার্ত পাখি শ্যামা, কাকযুগলো যেন খুঁজছে একটু ছায়া। 41 ডিগ্রি পেরোনো তপ্ত নগরীতে অনেকে এসেছেন জীবনের তাগিদে। এখন আমার আজকে বিআরটিতে কাজ ছিল, এই জন্য আমি বের হয়েছি, নাইলে আমার এই গরমে বের হওয়ার কোনো দরকার ছিল না। গরম প্রচন্ড, সেটা বলার মতো না, কুলায় না, প্রচুর গরম, এই কয়েকদিন যাবতই তো অনেক গরম। পথ শিশুদের লেকের পানিতে উচ্ছলতা আর ছিন্নমূল মানুষের গা ভিজিয়ে নেওয়ার চেষ্টা রোদকে উপলক্ষ করে। সরকারি ছুটি আর প্রকৃতির বিরূপ রূপ যাই থাকুক না কেন, মানুষের এই ছুটে চলার পথে গাছের ছায়ায় খানিকটা স্বস্তি আনে। গরমের তাপে পানি পিপাসা লাগে, এখানে তো মনে করেন পানি টানি নাই কম, এখানে গ্যান্ডারের চাহিদাটা বেশি। রোদে ভালো লাগতেছে না, রোদ বেশি বলে লোকজন কম বাড়ছে। প্রকৃতির এমন রুদ্র মূর্তিতেও থেমে নেই জীবন। শুটিংয়ের কাজে ব্যস্ত একদল মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে গরমের তীব্রতা বাড়ার কারণে সূর্যের লম্বালম্বী অবস্থান, এর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। সারা বিশ্বেই কিন্তু তাপমাত্রা বেশি ছিল এবং বলা হয় যে উষ্ণতম বছর ছিল গত বছর। খারাপভাবে কিরণ দিলে যে সূর্যের তাপটা সরাসরি এসে বাংলাদেশের উপর পড়ে, ফলে এই মে মাস বা জুন মাসে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকে বাংলাদেশের উপরে। শনিবারের মতো রবিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। উপরকার তাপ, রোদের তাপ, আর তাপে একবারে এমনি বসে সব ঘামতে হয়েছে। তাপটা আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা এখন সৌদি আরবের মরুভূমিতে বাস করছি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে 14 জনকে আটক করেছে বিজিবি। ভোর 4:30টার দিকে মহেশপুর 58 ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মোহাম্মদ মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এদেরকে আটক করেন। আটককৃতদের মধ্যে 2 শিশু ও 3 নারী রয়েছে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করেছে। তারা বলেছে 6 মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের আশায় ভারতে প্রবেশ করেছিল তারা, এবং কাজ না পেয়ে এখন তারা দেশে ফিরেছে। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় তীব্র নদী ভাঙনের মুখে ছোট ফেনীর নদীর পাড়। জোয়ারের পানির তোড়ে বিলীন হচ্ছে ঘরবাড়ি, কৃষিজমি, মসজিদ, মাদ্রাসা ও সড়ক। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তীব্র ভাঙন দেখা দিয়েছে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার কপোতাক্ষ, মরিচচাপ ও খোলপেটুয়া নদীর তীরে। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে চর দরবেশ, বগাতানা, চর মজলিশপুর সহ বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। সর্বস্ব হারিয়েছে তীরের বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থায়ী সমাধান না করে বারবার প্রকল্প করে সরকারি বরাদ্দের অর্থ লোপাট করা হচ্ছে। এগুলো শুভ পুরোটা বসতি ছিল, শত শত বাড়িঘর আজকে নদী গর্ভে বিলেন। আমরা ঘর নদী ভেঙে নিচে গো, আমরা বহুত কষ্টে আছি, দুঃখে আছি, ছেলে মেলে কত কষ্টে দিন খাড়াই। এই বাড়িঘর চলে গেলে যে কোথাও আমরা দাঁড়াবো, আমাদের সেই ব্যবস্থা নাই। ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় পাওবো। নদী ভাঙন রোধে প্রকল্পের প্রস্তাবনা দাখিল করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপায়ারনেস বিএস্ট্রং প্রকল্পে 13 কিলোমিটার নদীতে সংরক্ষণের জন্য 195 কোটি টাকার প্রস্তাবনা রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। তালিকার ভিত্তিতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, সেখানে তালিকা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং অন্যান্য যে আর্থিক সহায়তা বা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে সাতক্ষীরায় বেড়িবাঁধ সংস্কার না করা ও জোয়ারের পানির চাপে কপোতাক্ষ, মরিচচাপ ও খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, রাস্তাঘাট। ঝুঁকিতে আছে ফসলি জমি, মাছের ঘের। বটদাল ভাঙতেছে, আবার বাকার ব্রিজের তলা ভাঙতেছে, আমাদের তেঁতুলিয়া ব্রিজের তলা পর্যন্ত ভাঙতেছে। বাজারের পাশে নদী ভাঙন আছে, নদীটা যদি ঠিক করা না হয় তা আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। জেলার 683 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ বর্ষার আগেই মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
ঝুঁকিপূর্ণ স্পটগুলো আছে এগুলো সবগুলোই আমরা টেক ওভার করতে পারবো এবং বাঁধ ভাঙার মতন যে ঘটনা ওই টাইপের ঘটনা যেন না ঘটে তার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার তার সর্বোচ্চটাই আমরা নিচ্ছি। প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সারা দেশে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধি পূর্ণিমা। সকালে রাঙামাটি শহরের সংঘরাম বৌদ্ধ বিহারে ছিল নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। প্রদীপ প্রজ্বলন শেষে নিজেদেরকে সমর্পণ করা হয় বুদ্ধের চরণে। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে উৎসব মুখর পরিবেশ চলছে, আচার অনুষ্ঠান ফুলসহ নানা সামগ্রী নিয়ে বিহারে বিহারে জড়ো হন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা। বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। সকাল থেকে বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও করুণাপুর বৌদ্ধ বিহারে নানা আয়োজন ছিল। সিলেট নগরীর দরগা গেট এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহীদ মিনারে শেষ হয়। এছাড়া মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশে বর্তমানে পর্যাপ্ত লবণের মজুদ রয়েছে উল্লেখ করে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, চাষিদের ক্ষতিগ্রস্ত করে এবছর লবণ আমদানি করবে না সরকার। দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে লবণ উৎপাদন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। কোরবানির ঈদে চামড়া শিল্পের জন্য লবণের সংকট হবে না বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রণালয়ের সচিব বলেন, সরকার লবণ চাষিদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। দেশের লবণ শিল্পের স্বার্থে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। জিআই পণ্য হিসেবে সদ্য স্বীকৃতিপ্রাপ্ত মাগুরার হাজরাপুরি লিচু নিয়ে 2 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। দুপুরে মাগুরা সদর উপজেলায় লিচু পল্লী হিসেবে পরিচিত হাজরাপুর ইসাখাদা এলাকায় চাষিদের নিয়ে লিচু সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। হাজরাপুরি লিচুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক বাজারে মাগুরার লিচু রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয় এই মেলায়। সদরের হাজরাপুর, ইসাখাদা সহ 15টি গ্রামে 750 হেক্টর জমিতে 28,462টি লিচু গাছ থেকে এবছর প্রায় 100 কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনী প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে বিজিএমইএ এর অন্তর্ভুক্ত শিল্প মালিকদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও দোয়া নিতে ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে বিকেল পর্যন্ত সম্মিলিত পরিষদের নেতা আবুল কালাম এবং বিজিএমইএ এর সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নারায়ণগঞ্জের শিল্প অঞ্চল বিসিক ও তৈরি পোশাক শিল্প মালিকদের আরেকটি সংগঠন বিকেএমইএ এর কার্যালয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট চান। আগামী 31শে মে বিজিএমইএ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিকেএমইএ এবং বিজিএমইএ এই দুটি সংগঠন আজকে এই পোশাক শিল্পকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে, কারণ এই পোশাক শিল্প জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই অর্থনীতির লাইফলাইনকে যদি আমরা বাঁচাতে না পারি, জাতীয় অর্থনীতি বিপর্যস্ত হবে। এই জার্নিতে আপনার যত উন্নয়ন দেখতে পাচ্ছেন সবগুলো উন্নয়ন কিন্তু আমাদের এই সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দের দ্বারাই প্রতিফলিত হয়েছে। কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের হাতে জিম্মি থাকা 14 জনকে উদ্ধার করেছে বিজিবি জানায়, টেকনাফ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই মানব পাচার ও অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ সময় উত্তর লম্বরি এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে জিম্মি করে রাখা 14 জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিবি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।